নমস্কার। আজ আমরা এক এমন সফরের গল্প করব, ভারতের স্বাধীনতার গল্প। এমন এক সংগ্রামের কাহিনী যা বিশ্বকে এমন কিছু কৌশল দেখিয়েছিল যা এর আগে কেউ কখনো দেখেনি। ভাবা যায় মাত্র একটা লাইন, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে প্রায় ১০০ বছরের একটা দীর্ঘ লড়াইয়ের সারমর্ম। এমন এক লড়াই যা সময়ের সাথে সাথে ক্রমাগত নিজেকেই নতুন করে তৈরি করেছে। তো এই গল্পের শুরুটা কিন্তু কোনো রাজনৈতিক আলোচনার টেবিলে হয়নি। এর শুরু হয়েছিল ১৮৫৭ সালে একটা আগুনের ফুলকি দিয়ে। এমন এক ঘটনা যা ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। ভাবতে পারেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে প্রতি একজন ব্রিটিশ সৈন্যের বিপরীতে ছিল ৬ জন ভারতীয় সিপাহী। হ্যাঁ, ৬-এর বিরুদ্ধে একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তা তো এটাকে একটা বারুদের স্তূপ বলে সতর্ক করে দিয়েছিলেন। আর সেই বারুদের স্তূপে আগুনটা লাগলো কি করে? শুরুটা হলো একটা গুজব দিয়ে যে নতুন রাইফেলের কার্তুজে নাকি গরু আর শূকরের চর্বি মেশানো আছে। এই একটা গুজব হিন্দু আর মুসলিম দুই সম্প্রদায়ের সৈন্যদেরই অনুভূতিতে আঘাত করল। আর তার ফল, মঙ্গল পাণ্ডের মতো সিপাহীরা বিদ্রোহ করলেন, আর সেই আগুন ছড়িয়ে পড়ল গোটা উত্তর ভারত জুড়ে। তো বিদ্রোহ তো দমন করা হলো, কিন্তু এর ফল হল সুদূর প্রসারী। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়ে গেল, ভারত সরাসরি চলে গেল ব্রিটিশ রাজের অধীনে। আর সবচেয়ে বড় শিক্ষাটা ছিল এই যে শুধু অস্ত্র দিয়ে এই আধুনিক সাম্রাজ্যকে হারানো যাবে না, লড়াইয়ের ময়দানটা বদলাতে হবে। আর সেই নতুন ময়দানটাই ছিল রাজনীতি। যখন বোঝা গেল যে সশস্ত্র বিদ্রোহে কাজ হচ্ছে না, তখন এক নতুন কৌশল নেওয়া হলো। ঠিক করা হলো প্রভুদের অস্ত্র দিয়েই প্রভুদের সাথে লড়তে হবে, মানে আইন, বিতর্ক আর সংগঠন। এর ফলে ধীরে ধীরে একটা নতুন শিক্ষিত ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর জন্ম হল। আইনজীবী, সাংবাদিক, শিক্ষাবিদরা এগিয়ে এলেন। তারা বই, খবরের কাগজ আর বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে হাতিয়ার করে ব্যবস্থার ভেতর থেকেই ঔপনিবেশিক শাসনের অসাম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করলেন। এখানে একটা মজার ব্যাপার আছে। কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে একটা বিতর্কও কিন্তু আছে। লালা লাজপত রায়ের মতো কেউ কেউ মনে করতেন এটা আসলে ব্রিটিশদেরই তৈরি করা একটা সেফটি ভালভ, যাতে ভারতীয়দের রাজনৈতিক ক্ষোভটা একটা নিয়ন্ত্রিত পথে বেরিয়ে যেতে পারে। কিন্তু কংগ্রেসের ভেতরে সবাই একমত ছিলেন না। খুব তাড়াতাড়ি দুটো আলাদা পথের জন্ম হল। বিশেষ করে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের পর এই বিভেদটা একেবারে স্পষ্ট হয়ে যায়। একদিকে ছিলেন নরমপন্থীরা, যারা আবেদন নিবেদনে বিশ্বাসী ছিলেন, আর অন্যদিকে ছিলেন চরমপন্থীরা, যারা মনে করতেন আন্দোলন, বয়কট আর আত্মনির্ভরতাই আসল পথ। এই যে নরমপন্থী আর চরমপন্থীদের রাজনৈতিক বিতর্ক চলছিল বছরের পর বছর ধরে, ঠিক সেই সময়ে ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে একজন মানুষ ভারতে এলেন, আর তার আগমনে খেলার মোড়টা যেন পুরোপুরি ঘুরে গেল। তিনি সঙ্গে করে নিয়ে এলেন এক নতুন ধারণা, এক নতুন অস্ত্র, সত্যাগ্রহ, মানে সত্যের শক্তি। এটা ছিল অহিংস আইন অমান্যের একটা পদ্ধতি। এখানে প্রতিপক্ষকে শারীরিক শক্তি দিয়ে নয়, বরং নৈতিক শক্তি আর সাধারণ মানুষের বিপুল অংশগ্রহণ দিয়ে চাপে ফেলার কৌশল নেওয়া হয়। এক কথায়, অহিংসাকেই অস্ত্র বানানো। আর গান্ধীজি কিন্তু শুধু এই ধারণার কথা বলেই থেমে থাকেননি, তিনি মাঠে নেমে এর শক্তি প্রমাণও করে দেখালেন। চম্পারণে নীলচাষীদের পাশে দাঁড়ালেন, আমেদাবাদে মিল শ্রমিকদের জন্য অনশন করলেন, আবার খেদায় খরা পীড়িত কৃষকদের জন্য কর বন্ধের আন্দোলন করলেন। সাধারণ মানুষ যেভাবেই আন্দোলনগুলোতে যোগ দিয়েছিল তা আগে কেউ দেখেনি। কিন্তু গান্ধীর এই অহিংসার পথই কি একমাত্র পথ ছিল? না, এর সমান্তরালে আরও একটা পথ তৈরি হচ্ছিল, একটা চরমপন্থী পথ, যার জন্ম হয়েছিল হতাশা আর কিছু মর্মান্তিক ঘটনা থেকে। প্রশ্নটা উঠছিল সবার মনে, অহিংসা কি যথেষ্ট? বিশেষ করে ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের সেই নৃশংস হত্যাকাণ্ডের পর এই প্রশ্নটা আরও জোরালো হয়ে ওঠে। ব্রিটিশ সেনারা সেদিন যেভাবে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালিয়েছিল তা অনেককে অন্যভাবে ভাবতে বাধ্য করেছিল। আর নতুন প্রজন্মের বিপ্লবীরা এর উত্তরটাও খুব স্পষ্টভাবে দিলেন, না, অহিংসা যথেষ্ট নয়। রামপ্রসাদ বিসমিল বা ভগৎ সিংয়ের মতো নেতাদের হাত ধরে গড়ে উঠল হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের মতো বিপ্লবী সংগঠনগুলো।
তাদের পথ ছিল সরাসরি অ্যাকশনের। আন্দোলনের জন্য টাকা জোগাড় করতে কাকুরি ট্রেন ডাকাতির মতো দুঃসাহসিক কাজ থেকে শুরু করে সাইমন কমিশনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সবই তারা করেছেন। এই প্রতিবাদ করতে গিয়েই লালা লাজপত রায়ের মতো নেতাকে প্রাণও দিতে হয়েছিল। বিপ্লবীদের এই চাপ আর সারা দেশে যে জাতীয়তাবাদী চেতনা বাড়ছিল, এই দুইয়ের প্রভাবে মূলধারার রাজনীতিও বদলাতে বাধ্য হল। লক্ষ্যটা এবার বদলে গেল। ১৯২৯ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথমবারের জন্য আনুষ্ঠানিকভাবে দাবি জানালো পূর্ণ স্বরাজের, মানে ব্রিটিশদের অধীনে আর কোনো শাসন নয়, এবার চাই সম্পূর্ণ স্বাধীনতা। তো লক্ষ্য যখন একেবারে পরিষ্কার, তখন স্বাধীনতা সংগ্রাম তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করল। এই পর্বে গণ আইন অমান্য আন্দোলনের সাথে আন্তর্জাতিক স্তরের প্রচেষ্টাকেও জুড়ে দেওয়া হলো। আর এর সবচেয়ে বড় উদাহরণ ছিল ১৯৩০ সালের লবণ পদযাত্রা বা ডান্ডি মার্চ। ভাবুন, গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ২৪ দিন ধরে ৩৯০ কিলোমিটার পথ হেঁটে ডান্ডি পৌঁছলেন, আর সেখানে গিয়ে শুধু এক মুঠো লবণ তুলে একটা সহজ কিন্তু অন্যায্য আইন ভাঙলেন। এই একটা কাজ গোটা বিশ্বের নজর ভারতের দিকে ঘুরিয়ে দিল আর সারা দেশকে এক সুরে বেঁধে ফেলল। এই আন্দোলনটা একটা বিশ্বজোড়া গল্প হয়ে উঠল। ৭,০০০-এরও বেশি মানুষকে গ্রেফতার করা হলো, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ওপর যে চাপ তৈরি হলো তা ছিল অসাধারণ। লবণ পদযাত্রা এটা প্রমাণ করে দিল যে শান্তিপূর্ণ গণ আন্দোলনের মাধ্যমেও একটা দেশকে অশাসনযোগ্য করে তোলা যায়। এটা ছিল এমন একটা টার্নিং পয়েন্ট যেখান থেকে আর পেছনে ফেরার কোনো পথ ছিল না। তবে ঠিক এই সময়েও কিন্তু অন্য পথ খোঁজা বন্ধ হয়নি। একদিকে যখন গান্ধীজি আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তখন সুভাষচন্দ্র বসুর মতো নেতারা মনে করতেন স্বাধীনতার জন্য বাইরের সাহায্য দরকার। তাই তারা ব্রিটেনের শত্রুদের, যেমন জার্মানি বা জাপানের মতো দেশের কাছ থেকে সামরিক সমর্থনের চেষ্টা করছিলেন। তাহলে দেখা যাচ্ছে ভারতের স্বাধীনতা কোনো একটা পথে আসেনি। সশস্ত্র বিদ্রোহ থেকে শুরু করে রাজনৈতিক আলোচনা, গান্ধীর অহিংসা থেকে শুরু করে বিপ্লবীদের কার্যকলাপ, অনেকগুলো পথের স্রোত একসঙ্গে মিশে এই স্বাধীনতা এনেছিল। এ সংগ্রাম শুধু একটা দেশের ইতিহাস বদলায়নি, সারা বিশ্বের আগামী দিনের আন্দোলনগুলোর জন্য একটা গভীর ছাপ রেখে গেছে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই সব পথের মধ্যে কোন পথটা সত্যিই পৃথিবীকে বদলে দিয়েছিল?